বাংলাদেশের নাম যুক্তরাষ্ট্রের লাল তালিকায়। জানাবো ঢাকার সঙ্গে সম্পর্কে পিছিয়ে পড়ছে দ্বিধায় থাকা ভারত। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের ১.৫ দশকে খেলাপি ঋণ বেড়েছে ১,৮৯,০০০ কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের নাম যুক্তরাষ্ট্রের লাল তালিকায়। বাংলাদেশের নাম মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ ২১ দেশের তালিকায় যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা এক তালিকায় এই তথ্য পাওয়া যায়। ওই তালিকায় বাংলাদেশ সহ ২১টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে গত ৫ আগস্ট ছাত্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এর পরদিন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয়। ওই সতর্কবার্তায় বলা হয়েছে, বেসামরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না। ঢাকার সঙ্গে সম্পর্কে পিছিয়ে পড়ছে দ্বিধায় থাকা ভারত। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের অভ্যুদয়। পুরনো জীর্ণতাকে ঝেড়ে ফেলে সময় এখন সংস্কারের। আর এ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রতিবেশী সহ বন্ধু প্রতিম দেশগুলো। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সম্পর্ক মেরামতে তৎপর হচ্ছে বিদেশি কূটনীতিকরা। যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান সবারই এখন নজর সম্পর্ক মজবুত করার কার্যক্রমের দিকে। তবে ব্যতিক্রম শুধু ভারত। বাংলাদেশের সাথে ঐতিহাসিক বন্ধুত্ব থাকার পরও শীতল হচ্ছে দুই দেশের সম্পর্ক। ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক তোড়জোড় প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাভেভ। মার্কিন দূতাবাসের কনসুলার পরিষেবা পুনরায় চালু করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়া চলতি মাসে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জানা গেছে এমন খবরও। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্ব দিয়ে নিয়মিত বিবৃতি দিচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সম্পর্ক উন্নয়নে জোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এরই মধ্যে বাংলাদেশের বিষয়ে রোডম্যাপ ও কৌশলপত্র প্রস্তুত করে ফেলেছে দেশটির সরকার। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে বাংলাদেশের দায়িত্ব পালন করার সাবেক হাই কমিশনার ও কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এমনকি বাংলা ভাষার কথা বলতে পারে এমন কাউকে হাই কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়ার পরিকল্পনাও সামনে আনা হচ্ছে। দেওয়া হচ্ছে ভিসা ফি ছাড়া বাংলাদেশিদের পাকিস্তানে যাতায়াতের মতো সুবিধা। পিছিয়ে নেই এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র চীনও। বাংলাদেশের জন্য যে কোনো সাহায্য দিতে প্রস্তুত চীন, এমন মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও যোগাযোগ রক্ষা করে চলেছেন নিয়মিত। এই যখন অবস্থা, তখন সম্পর্ক উন্নয়ন তো দূরে থাক, উল্টো আক্রমণাত্মক মন্তব্য ও অপপ্রচারে ব্যস্ত ভারত। একের পর এক বিদ্বেষমূলক বক্তব্য করছেন ভারতের অনেক কট্টর নেতা। দেশটির মূলধারার গণমাধ্যমে এখনও চলছে বাংলাদেশ নিয়ে ভুলভাবে সংবাদ উপস্থাপন। হিন্দু শিক্ষকদের জোর করে পদত্যাগ করানোর মিথ্যা খবর ও সংখ্যালঘু অত্যাচারের অপপ্রচারে সয়লাভ দেশটির মিডিয়া পাড়া। এমনকি হেফাজত নেতা মামুনুল হকের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎকেও চালানো হচ্ছে উগ্রবাদীর সাথে সরকারের বন্ধুত্ব বলে। এছাড়া সাম্প্রতিক বন্যা ইস্যু কিংবা সীমান্ত উত্তেজনা সবকিছুতেই প্রকাশ পেয়েছে ভারতের বিদ্বেষমূলক মনোভাব। বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সঠিক কোনো সিদ্ধান্তই নিতে পারছে না ভারত। বিশ্লেষকরা বলছেন, ভারত বাংলাদেশের বর্তমান অবস্থা এড়িয়ে ভারতীয় নীতি নির্ধারকদের ভিন্ন চিন্তা করার কোনো সুযোগ নেই। মূলত ৫ আগস্টের ঘটনার পর বাংলাদেশের রাজনীতি আর আগের অবস্থানে নেই এবং এই পরিস্থিতিতে একপক্ষীয় কূটনীতি পরিচালনা করা যায় না এবং ভারতকে দ্রুত এই বিষয়টি উপলব্ধি করতে হবে। নইলে আখেরে দ্বিপাক্ষিক সম্পর্কে পিছিয়ে পড়বে দিল্লি, ক্ষত বাড়বে ভারতের। আওয়ামী লীগের ১.৫ দশকে খেলাপি ঋণ বেড়েছে ১,৮৯,০০০ কোটি টাকা। সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার ও ঋণ খেলাপিরা
গত ১.৫ দশক অনেকটা হাতে হাত রেখে চলেছে। একদিকে ব্যাংক থেকে প্রভাবশালীদের বড় অঙ্কের ঋণ দিতে নানা সুবিধা দিয়েছে সাবেক এই সরকার, অন্যদিকে কাগজে কলমে খেলাপি ঋণ কম দেখাতে নেওয়া হয়েছে একের পর এক নীতি। এরপরও 15.5 বছরে খেলাপি ঋণ নথিপত্রে যতটা বেড়েছে তা আর্থিক খাতের ভয়ঙ্কর এক চিত্র তুলে ধরছে। এই সময়ে শুধু ব্যাংক খাতেই খেলাপি ঋণ বেড়েছে 1,88,910 কোটি টাকা। এই ঋণের বড় অংশ আদায় অযোগ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুন মাসে খেলাপি ঋণ বেড়ে হয়েছে 2,11,391 কোটি টাকা। ফলে দেশের ব্যাংকগুলো থেকে বিতরণ করা ঋণের 12.56% এখন খেলাপি হয়ে পড়েছে। 2009 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন মোট খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। ফলে দলটি টানা 3 মেয়াদ ও 7 মাস ক্ষমতায় থাকার সময় খেলাপি ঋণ যতটা বেড়েছে তা দিয়ে 6টি পদ্মা সেতু ও 5টির বেশি মেট্রো রেল নির্মাণ করা যেত। ব্যাংক খাত সংশ্লিষ্টরা অবশ্য মনে করেন প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি, কারণ কেন্দ্রীয় ব্যাংকের খেলাপি ঋণের হিসেবে অবলোপন করা ও আদালতের আদেশে স্থগিত থাকা ঋণ বিবেচনায় নেওয়া হয়নি। গত 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ব্যাংক খাত সংস্কারে পদক্ষেপ নিতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে 9টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে, যার বেশিরভাগের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। পরিস্থিতি উত্তরণে ব্যাংকগুলোকে নানা নির্দেশনাও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। ফলে প্রকৃত খেলাপি ঋণের চিত্র আগামী দিনে বেরিয়ে আসবে বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খেলাপি ঋণ উদ্ধারে করণীয় সম্পর্কে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম বলেন, ঋণ খেলাপিদের প্রশ্রয় দেওয়ায় খেলাপি ঋণ বেড়ে গেছে। প্রকৃত খেলাপি ঋণ এখন 5 লাখ কোটি টাকার বেশি। আদালতের স্থগিতাদেশ দেওয়া ঋণ ও অবলোপন করা ঋণ বাংলাদেশ ব্যাংকের হিসাবে আসেনি। ট্রাইব্যুনাল গঠন করে সব ব্যাংকের শীর্ষ 10 খেলাপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের সম্পত্তি জব্দ করে টাকা আদায় করতে হবে, না হলে টাকা আদায় হবে না। খেলাপিরা আইনি ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাবেন। মইনুল ইসলাম আরও বলেন, ব্যাংক খাত থেকে শুধু এস আলম গ্রুপ যে 2 লাখ কোটি টাকার ঋণ নিয়েছে তার বড় অংশই পাচার হয়ে গেছে। এসব ঋণ খেলাপির তালিকায় আসেনি। এখনই তাদের সম্পদ ও শিল্প অধিগ্রহণ করে বিক্রির মাধ্যমে টাকা আদায়ে বিশেষ উদ্যোগ নিতে হবে। এতে হয়তো অর্ধেক টাকা আদায় হতে পারে। 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। গত জুন শেষে ব্যাংক খেলাপি ঋণ বেড়ে হয়েছে 2,11,391 কোটি টাকা, যা মোট ঋণের 12.56%। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন 6 ব্যাংকের খেলাপি ঋণ 1,02,483 কোটি টাকা। এসব ব্যাংকের ঋণের প্রায় 33%ই খেলাপি। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মধ্যে তালিকার শীর্ষে রয়েছে জনতা ব্যাংক, যাদের খেলাপি ঋণ প্রায় 48,000 কোটি টাকা। এই ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে প্রধানত বড় 3টি ব্যবসায়ী গোষ্ঠীর কারণে। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের 18,000 কোটি টাকা, অ্যাননটেক্স গ্রুপের প্রায় 8,000 কোটি টাকা এবং এস আলম গ্রুপের 2,000 কোটি টাকা ঋণ খেলাপি হয়ে পড়েছে। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার বলেন, আমরা কোনো কিছু গোপন করছি না, ফলে ব্যাংকের খেলাপি ঋণ এত বেড়ে গেছে। খেলাপি হয়ে পড়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করছি, তারা টাকা জমা দিয়ে ঋণ পুনঃতফসিল করার চেষ্টা করছে। বাংলাদেশ ব্যাংকের নথিপত্রে দেখা গেছে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ 99,921 কোটি টাকা, যা মোট ঋণের প্রায় 8%। তালিকার শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক, কেবি ব্যাংক ও ইসলামী ব্যাংক। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণ 3,229 কোটি টাকা এবং বিশেষায়িত ব্যাংকগুলোর 5,756 কোটি টাকা। গত ডিসেম্বরে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 1,45,633 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 6 মাসে খেলাপি ঋণ বেড়েছে 65,754 কোটি টাকা। এর মধ্যে জানুয়ারি থেকে মার্চ সময়ে বেড়েছে 36,662 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পাশাপাশি এখন বেসরকারি ব্যাংকেও খেলাপি ঋণ দ্রুত বাড়ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তদারকি, সাবেক ও বর্তমান আমলাদের পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ এবং কেন্দ্রীয় ব্যাংক নিয়োজিত পর্যবেক্ষকও অনেক বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণে লাগাম পড়াতে পারছে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশকে $470 কোটি যে ঋণ দিয়েছে তার একটি শর্ত হচ্ছে 2024 সালের মধ্যে ব্যাংক খাতে খেলাপি ঋণ 10% নামিয়ে আনতে হবে। তবে একেবারে উল্টোটি ঘটেছে, অর্থাৎ খেলাপি ঋণ আরও বেড়েছে। খেলাপি ঋণ বেড়ে যাওয়ার প্রবণতা নিয়ে অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে এলেও সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত জুনে যে বাজেট দিয়েছিলেন তাতে তিনি এ নিয়ে কোনো কথা বলেননি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।